একটু একা হয়ে বসুন। এই গল্পটা আপনার সব ধারণা ভেঙে দেবে। এমন কিছু কথা আজ বলবো যা হয়তো অনেকেই মুখ ফুটে বলতে পারে না বা বলতে সাহস পায় না। বিশ্বাস করুন, এই অনুভূতিগুলো একান্তই ব্যক্তিগত, কিন্তু সমাজের অলক্ষ্যে কত পরিবারে, কত হৃদয়ে যে এই অদৃশ্য যুদ্ধের দামামা বাজে, তার খবর আমরা কজনই বা রাখি। আমি রীতা, আমার বাড়ি বরিশালে, পদ্মার পাড়ে। এক মফস্বল শহরে আমার জন্ম, বড় হওয়া, বিয়ে। আমার বাবা-মা ছিলেন সাধারণ গৃহস্থ মানুষ, আর আমি তাদের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছি। সংসারের কোনো কাজ আমাকে করতে হতো না। বিয়ের পর যখন এই নতুন পরিবারে এলাম, তখন মনে হয়েছিল যেন একটু একা হয়ে বসুন। এই গল্পটা আপনার সব ধারণা ভেঙে দেবে। এমন কিছু কথা আজ বলবো যা হয়তো অনেকেই মুখ ফুটে বলতে পারে না বা বলতে সাহস পায় না। বিশ্বাস করুন, এই অনুভূতিগুলো একান্তই ব্যক্তিগত, কিন্তু সমাজের অলক্ষ্যে কত পরিবারে, কত হৃদয়ে যে এই অদৃশ্য যুদ্ধের দামামা বাজে, তার খবর আমরা কজনই বা রাখি। আমি রীতা, আমার বাড়ি বরিশালে, পদ্মার পাড়ে। এক মফস্বল শহরে আমার জন্ম, বড় হওয়া, বিয়ে। আমার বাবা-মা ছিলেন সাধারণ গৃহস্থ মানুষ, আর আমি তাদের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছি। সংসারের কোনো কাজ আমাকে করতে হতো না। বিয়ের পর যখন এই নতুন পরিবারে এলাম, তখন মনে হয়েছিল যেন একটা নতুন জীবন শুরু হলো। আমার স্বামী রফিক খুব ভালো মানুষ, শান্ত প্রকৃতির। সে বেশিরভাগ সময়ই ব্যবসার কাজে বাইরে থাকত। তাই প্রথম প্রথম এই বিশাল বাড়িতে আমি নিজেকে ভীষণ একা অনুভব করতাম। শাশুড়ি ছিলেন বটে, কিন্তু তিনি নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকতেন। এই একা সময়ে আমার জীবনে একটা নতুন মোড় আসে, যার কথা বলতে গেলে বুকটা এখনও ধকধক করে ওঠে। আমার দেবর, মানে রফিকের ছোট ভাই জয়, সবেমাত্র কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। জয় ছিল রফিকের ঠিক উল্টো, উচ্ছল, চঞ্চল আর বড্ড দুষ্টু। যখন সে বাড়িতে থাকত, তখন মনে হতো যেন একটা পুরো বাড়ি প্রাণবন্ত হয়ে উঠেছে। ওর হাসি, ওর খুনসুটি, ওর কথা বলার ভঙ্গি, সব কিছুতেই একটা আলাদা মাদকতা ছিল। প্রথমে তো আমি ওকে শুধুই ছোট ভাইয়ের চোখেই দেখতাম। বয়সেও তো আমার চেয়ে প্রায় 7-8 বছরের ছোট। ওকে নিয়ে আমার মনে কোনো রকম খারাপ ভাবনা আসাটা ছিল কল্পনারও অতীত। কিন্তু সময় যে কখন কোন অদৃশ্য বাঁধন তৈরি করে ফেলে, তা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না। রফিক যখন ব্যবসার কাজে বাইরে যেত, তখন বাড়িতে আমি আর জয় বেশিরভাগ সময় থাকতাম। শাশুড়ি দুপুরে ঘুমাতেন বা তার নিজের ঘরে পূজা আর্চা করতেন। আর তখন এই বিশাল বাড়ির কোণে কোণে আমাদের দুজনের জন্য এক অদ্ভুত নীরবতা তৈরি হতো। এই নীরবতার মধ্যেই যেন আমাদের সম্পর্কটা ধীরে ধীরে নতুন এক রূপ নিতে শুরু করে। জয় প্রথম প্রথম আমাকে ভাবি বলে ডাকত, খুবই সমীহ করে। কিন্তু ধীরে ধীরে সেই সম্বোধনে কেমন যেন একটা অন্যরকম সুর আসতে শুরু করল। ওর চোখগুলো কেমন যেন বদলে গেল। আগে যখন হাসত, তখন কেবল দাঁতগুলোই দেখা যেত। এখন ওর চোখের কোণে একটা দুষ্টুমি ভরা চকমকে ভাব লেগে থাকত, যা আমার ভেতরটাকেও কেমন যেন অস্থির করে তুলত। একদিন দুপুরে রান্নাঘরে আমি কাজ করছিলাম। রফিক সেদিনও বাইরে ছিল। হঠাৎ করে জয় এসে আমার পেছনে দাঁড়ালো। আমি তখন তরকারিতে নুন দিচ্ছিলাম। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে এসে পড়ছিল, আর কেমন যেন একটা শিহরণ খেলে গেল আমার শরীর জুড়ে। আমি একটু চমকে উঠলাম। ওর দিকে তাকাতেই দেখি ওর চোখে একটা অদ্ভুত আবেশ। আমি অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলাম, কিছু বলবি জয়? ও তখন একটু ইতস্তত করে বলল, ভাবি, আজ বিরিয়ানি বানাচ্ছ? গন্ধটা তো দারুণ লাগছে। ওর গলার স্বরটা কেমন যেন ভারী শোনালো। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, তোর জন্যই তো। খেয়েছিস কিছু? ও তখন আমার আরও কাছে এগিয়ে এসে খুব নিচু স্বরে বলল, না, তুমি বানিয়ে না দিলে কি আর ভালো লাগে? ওর এই কথাটা আমার বুকের ভেতরটা যেন কেমন করে দিল। এই ছেলেটা, যাকে আমি এতদিন কেবল দেবর হিসেবে দেখে এসেছি, তার মুখে এমন কথা শুনে আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। আমি তখন নিজেকে সামলে নিয়ে বললাম, আহ, এই ছেলে, সর, নুন দিতে দে। ও তখন আলতো করে আমার হাত থেকে নুনের কৌটাটা নিল, আর তখন আমাদের হাত দুটো যেন অনিচ্ছাকৃতভাবেই ছুঁয়ে গেল। সেই স্পর্শে আমার মনে হলো যেন সারা শরীরে বিদ্যুতের ঢেউ খেলে গেল। আমি ঝট করে হাতটা সরিয়ে নিলাম,
আর ও একটা মিটিমিটি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে আমার ঘুম হলো না। সারা রাত শুধু ওই স্পর্শ, ওই হাসি আর ওর বলা কথাগুলো কানে বাজতে লাগলো। আমি নিজেকে প্রশ্ন করলাম, এটা কি হচ্ছে, কেন এমন হচ্ছে? আমি তো রফিকের স্ত্রী, ওর বৌদি। এই সম্পর্কটা তো ঘোর অন্যায়, কিন্তু মনের গভীরে একটা অজানা আকর্ষণ, একটা অদম্য তীব্রতা যেন আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রফিকের অনুপস্থিতি, আমার একাকিত্ব আর জয়ের এই নতুন আচরণ সব মিলিয়ে একটা অদ্ভুত জট পাকিয়ে যাচ্ছিল আমার মনের মধ্যে। এর পরের দিনগুলো যেন আরও অদ্ভুত হয়ে উঠতে লাগল। জয় যখন কথা বলতো তখন ওর চোখ আমার দিকেই থাকত। মাঝে মাঝে যখন আমার শাড়ি একটু সরে যেত তখন দেখতাম ওর চোখগুলো কেমন যেন গভীর হয়ে উঠত। আমি তখন নিজেকে সামলে নিয়ে দ্রুত শাড়ি ঠিক করে নিতাম। ও যখন টিভি দেখত তখন আমার পাশেই এসে বসত, আর ওর পায়ের স্পর্শ মাঝে মাঝে আমার পায়ে লাগত। প্রথম প্রথম আমি নিজেকে সরিয়ে নিতাম, কিন্তু ধীরে ধীরে সেই স্পর্শগুলো যেন আমার জন্য এক নতুন অভিজ্ঞতার জন্ম দিচ্ছিল। এক নীরব খেলা চলছিল আমাদের দুজনের মধ্যে, এক অদৃশ্য টান যা আমরা কেউই মুখ ফুটে বলতে পারছিলাম না, কিন্তু চোখের ইশারায়, ছোট ছোট স্পর্শে, নিঃশ্বাসের উষ্ণতায় আমরা একে অপরকে অনুভব করছিলাম। আমার শরীরটাও যেন কেমন বদলে যাচ্ছিল। আমি আগে নিজের প্রতি এতটা খেয়াল রাখতাম না, কিন্তু জয়ের এই দৃষ্টি, এই আকর্ষণ আমাকে যেন নিজের প্রতি আরও যত্নশীল করে তুলছিল। আমি যখন শাড়ি পরতাম তখন আরও সুন্দর করে পরার চেষ্টা করতাম। আমার আঁচলটা যখন শরীর থেকে একটু সরে যেত তখন আমার বুকের ভাঁজগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠত। আমি জানি এই বর্ণনাগুলো হয়তো আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, তখন আমার শরীর যেন এক নতুন ভাষাকে আবিষ্কার করছিল। আমি যখন চুল আছড়াতাম তখন জয় এসে আমার পাশে দাঁড়াত, আর ওর চোখের দৃষ্টিতে কেমন যেন একটা মুগ্ধতা লেগে থাকত। আমার কোমর পর্যন্ত লম্বা কালো চুলগুলো যেন ওকে আরও বেশি আকর্ষণ করত। সেদিন আমি একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরেছিলাম, যেটা একটু পাতলা ছিল। শাড়িটা আমার শরীরের সঙ্গে এমনভাবে লেপটেছিল যে আমার শরীরের বাঁকগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল। আঁচলটা একটু আলগা করে কাঁধের ওপর দিয়ে ফেলা ছিল, তাই বুকের সামান্য অংশ মাঝে মাঝে উঁকি দিচ্ছিল। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম তখন জয় হঠাৎ করে এসে দাঁড়িয়েছিল। আমার ঘামে ভেজা শরীর আর শাড়ির ফাঁকে পিঠের যে অংশটা দেখা যাচ্ছিল সেটা যেন ওর চোখে ধরা পড়েছিল। আমার মনে হচ্ছিল যেন ওর চোখগুলো আমার শরীরটাকে গিলে খাচ্ছিল। আমি অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু একই সাথে একটা অদ্ভুত উত্তেজনাও কাজ করছিল আমার মধ্যে। একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়েছিল। আমি স্নান করে বেরিয়ে সবে একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেছিলাম। চুলগুলো ভেজা ছিল। জয় আমার ঘরে এসে বলল, ভাবি, তোমার ঘরটা তো একদম উত্তপ্ত, ফ্যানটা চললে ভালো হতো। আমি তখন বললাম, ফ্যান খারাপ হয়ে আছে রে। ও তখন আমার কাছে এসে ফ্যানটা দেখতে লাগলো। ফ্যানটা ছিল বেশ উঁচুতে। জয় যখন ফ্যানটা দেখছিল তখন ওর হাতটা আমার শরীরের খুব কাছাকাছি চলে এসেছিল। ওর ঘামে ভেজা শরীর থেকে একটা উষ্ণ ঘ্রাণ আমার নাকে এসে লাগছিল। আমি তখন দেয়ালের দিকে পাশ ফিরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি অনুভব করছিলাম ওর নিঃশ্বাস আমার পিঠের ওপর এসে পড়ছিল। ও যখন ফ্যানটা ঠিক করতে পারল না তখন হতাশ হয়ে আমার দিকে ফিরে তাকালো। ওর চোখ দুটো তখন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও আমার সব কথা বুঝে নিচ্ছে। ও তখন আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি এত সুন্দরী। ওর এই অকপট কথা শুনে আমার ভেতরটা যেন কেঁপে উঠল। আমি মাথা নিচু করে নিলাম। ও তখন খুব আলতো করে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা যেন অবশ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ও তখন আমার মুখের দিকে তাকালো। ওর চোখ দুটোতে কেমন যেন একটা গভীর আবেদন ছিল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু আমার হৃৎপিণ্ডটা দ্রুত তালে বাজছিল। ও তখন আরও কাছে এসে আমার চুলের গন্ধ নিতে লাগলো। ভেজা চুলের মিষ্টি গন্ধটা যেন ওকে আরও বেশি পাগল করে তুলছিল। আমি তখন শুধু ওর দিকে তাকিয়েছিলাম, আর আমার চোখের পাতায় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই অনুভূতিটা, এই নিষিদ্ধ আকর্ষণটা আমাকে যেন এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল। জয় সেদিন কিছু বলল না, কিন্তু ওর চোখ আর হাতের স্পর্শ যেন আমাকে সব কথা বুঝিয়ে দিল। আমি সেদিন নিজেকে সামলে নিলাম, কিন্তু আমার মনটা যেন এক নতুন দোলাচলে পড়ল। আমি জানি এটা অন্যায়, এটা পাপ,
কিন্তু এই আকর্ষণটা কেন যেন আমাকে প্রতিনিয়ত টেনে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, রফিকের কথা ভাবলাম, সংসারের কথা ভাবলাম, কিন্তু জয়ের সেই আকর্ষণীয় চোখের চাহনি, সেই স্পর্শ, সেই চাপা উত্তেজনা আমাকে যেন বারবার তার দিকেই টেনে নিচ্ছিল। একদিন রাতে রফিক ফোন করে জানালো তার ফিরতে আরও 2-3 দিন দেরি হবে। আমি একা ঘরে শুয়েছিলাম, মনটা ভীষণ খারাপ লাগছিল, একাকিত্ব যেন আমাকে গ্রাস করছিল। হঠাৎ আমার ফোনের রিং বাজল, দেখি জয় ফোন করেছে। আমি একটু অবাক হলাম, কারণ ও সাধারণত রাতের বেলায় আমাকে ফোন করে না। ফোন ধরতেই ও বলল, ভাবি ঘুমিয়ে পড়েছ? আমি বললাম, না, ঘুম আসছিল না। ও তখন বলল, ভাবি একটা কথা বলি। ওর গলার স্বরটা কেমন যেন নরম শোনাচ্ছিল। আমি বললাম, হ্যাঁ বল। ও তখন একটু ইতস্তত করে বলল, তোমার মন খারাপ লাগছে জানি, আমারও মন খারাপ লাগছে, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল। ওর এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কেন রে, কি হয়েছে? ও তখন খুব নিচু স্বরে বলল, তুমি নেই বলে ভাবি। ওর এই কথাটা শুনে আমার মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এই ছেলেটা যে কিনা আমার দেবরের থেকে বেশি কিছু, সে যেন আমার মনের সব কথা বুঝে নিচ্ছিল। ও তখন আমাকে সান্ত্বনা দিতে লাগল, আহ ভাবি, কাঁদছ কেন? আমি তো আছি। ওর কথাগুলো যেন আমার জন্য এক নতুন নির্ভরতার সৃষ্টি করছিল। আমরা সেদিন অনেক রাত পর্যন্ত কথা বললাম। আমাদের কথার বিষয়বস্তু ছিল খুবই সাধারণ, কিন্তু প্রতিটি কথায় যেন এক গভীর আবেগ আর টান মিশেছিল। সেই রাতে আমার মনে হলো যেন আমি এক নতুন বন্ধুকে খুঁজে পেয়েছি, যে আমার মনের সব কথা বোঝে, যে আমার একাকিত্ব ঘোচাতে পারে। কিন্তু এর সাথে সাথেই একটা গভীর অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। এই সম্পর্কটা ঠিক নয়, এটা অন্যায়। কিন্তু এই টানটা, এই আকর্ষণটা আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। আমাদের এই লুকানো সম্পর্কটা যেন একটা চোরাবালির মতো ছিল। যতবার আমি নিজেকে বের করে আনার চেষ্টা করতাম, ততবারই যেন আরও বেশি করে ডুবে যেতাম। জয় প্রতিদিন আমাকে নতুন নতুন উপায়ে তার দিকে টানত। কখনো আমাকে সাহায্য করার অজুহাতে আমার কাছে আসত, কখনো আমার পছন্দের গান শোনাত, কখনো আমার সাথে হাসি ঠাট্টা করত। আর ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা যেন আমার মনে এক নতুন শিহরণ জাগাত। আমি তো আছি। ওর কথাগুলো যেন আমার জন্য এক নতুন নির্ভরতার সৃষ্টি করছিল। আমরা সেদিন অনেক রাত পর্যন্ত কথা বললাম। আমাদের কথার বিষয়বস্তু ছিল খুবই সাধারণ, কিন্তু প্রতিটি কথায় যেন এক গভীর আবেগ আর টান মিশেছিল। সেই রাতে আমার মনে হলো যেন আমি এক নতুন বন্ধুকে খুঁজে পেয়েছি, যে আমার মনের সব কথা বোঝে, যে আমার একাকিত্ব ঘোচাতে পারে। কিন্তু এর সাথে সাথেই একটা গভীর অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। এই সম্পর্কটা ঠিক নয়, এটা অন্যায়। কিন্তু এই টানটা, এই আকর্ষণটা আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। আমাদের এই লুকানো সম্পর্কটা যেন একটা চোরাবালির মতো ছিল। যতবার আমি নিজেকে বের করে আনার চেষ্টা করতাম, ততবারই যেন আরও বেশি করে ডুবে যেতাম। জয় প্রতিদিন আমাকে নতুন নতুন উপায়ে তার দিকে টানত। কখনো আমাকে সাহায্য করার অজুহাতে আমার কাছে আসত, কখনো আমার পছন্দের গান শোনাত, কখনো আমার সাথে হাসি ঠাট্টা করত। আর ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা যেন আমার মনে এক নতুন শিহরণ জাগাত। আমি যতই নিজেকে বোঝাতাম না এটা ঠিক নয়, ততই যেন আমার মন ওর দিকে আরও বেশি ঝুঁকে পড়ত। আমার স্বামী রফিকের কথা মনে পড়লে বুকটা অপরাধ বোধে ভরে যেত। কিন্তু জয় যখন আমার পাশে এসে বসত, তখন সব ভুলে যেতাম। একদিন শাশুড়ি গ্রামের বাড়িতে এক আত্মীয়ের বিয়েতে গেলেন। বাড়িতে সেদিন আমি আর জয় একা ছিলাম। সেদিনটা ছিল বৃষ্টির দিন, সারা দিন টিপটিপ বৃষ্টি পড়ছিল। বিকেলে আমি রান্নাঘরে চা বানাতে গিয়েছিলাম। জয় তখন তার ঘরে পড়াশোনা করছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িটা যেন এক গভীর অন্ধকারে ডুবে গেল। আমি একটু ভয় পেয়েছিলাম। জয় তখন আমার ঘরে চলে এলো। ওর হাতে একটা টর্চ লাইট ছিল। ও আমার কাছে এসে বলল, ভাবি ভয় পেও না, আমি আছি। ওর এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন শান্ত হয়ে গেল। ও তখন আমার হাতটা ধরল আর আমাকে রান্নাঘরের বাইরে নিয়ে এলো। আমরা বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল। ঠান্ডা বাতাস এসে আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল।
জয় তখন আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর নিঃশ্বাস আমার কানের কাছে এসে পড়ছিল। ও তখন খুব নিচু স্বরে বলল, ভাবি, তোমার সাথে কথা বলতে বলতে আমার খুব ভালো লাগে। ওর গলার স্বরটা শুনে আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি তখন কিছুই বলতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ও তখন আমার দিকে আরও ঝুঁকে এলো। ওর চোখ দুটোতে কেমন যেন একটা গভীর আবেদন ছিল। আমি তখন নিজের চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে চলে গেছি। ওর হাতের স্পর্শ আমার হাতে, ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার কানের কাছে, আর ওর চোখের গভীর আবেদন আমাকে যেন এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছিল। সেই রাতে আমরা অনেক কথা বললাম। জয় আমাকে তার স্বপ্নের কথা বলছিল, তার ভবিষ্যতের কথা বলছিল। আমি ওর কথা শুনছিলাম, আর আমার মনটা যেন এক নতুন অনুভূতির জগতে ভেসে বেড়াচ্ছিল। সেই রাতে আমি উপলব্ধি করলাম আমি জয়কে ভালোবেসে ফেলেছি। এই কথাটা ভাবতে গিয়ে আমার বুকটা কেঁপে উঠল। এই ভালোবাসাটা ঠিক নয়, এটা সমাজের চোখে অপরাধ, কিন্তু আমি কিছুতেই এই অনুভূতি থেকে নিজেকে দূরে রাখতে পারছিলাম না। কয়েকদিন পর রফিক বাড়ি ফিরে এলো। রফিককে দেখে আমার খুব আনন্দ হলো, কিন্তু একই সাথে আমার মনের গভীরে একটা অপরাধ বোধ কাজ করছিল। আমি জানি রফিক আমাকে খুব ভালোবাসে, আর আমি ওর সাথে যে অন্যায়টা করছি তার জন্য আমার মনটা ভীষণ কষ্ট পাচ্ছিল। কিন্তু জয়কেও আমি ভুলতে পারছিলাম না। রফিক যখন আমার কাছে আসতো তখন আমার মনে হতো যেন আমি জয়কে ঠকাচ্ছি। এই অনুভূতিটা আমাকে প্রতিনিয়ত ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। জয়ও রফিকের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করত, কিন্তু আমি যখন ওর দিকে তাকাতাম তখন দেখতাম ওর চোখে কেমন যেন একটা বিষণ্ণতা লেগে থাকত। আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। আমরা কেউই মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না, কিন্তু আমাদের চোখের ইশারা আর নীরবতা যেন সব কথা বলে দিচ্ছিল। এই পরিস্থিতিটা আমার জন্য অসহনীয় হয়ে উঠছিল। আমি রফিককে ঠকাতে চাইছিলাম না, কিন্তু জয়কেও আমি ভুলতে পারছিলাম না। আমি তখন নিজেকে এই চোরাবালি থেকে বের করে আনার সিদ্ধান্ত নিলাম। একদিন আমি জয়কে একা ডেকে বললাম, জয়, আমরা যা করছি তা ঠিক নয়, এটা অন্যায়। আমি রফিকের স্ত্রী, তোর ভাবি। এই সম্পর্কটা এখানে শেষ হওয়া উচিত। আমার কথা শুনে জয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও তখন আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি কি বলছো? তুমি কি আমাকে ভালোবাসো না? ওর এই কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি জানি আমি ওকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা যে সমাজের চোখে অপরাধ। আমি তখন নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তোকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি জয়, কিন্তু এর থেকে বেশি কিছু হতে পারে না। আমার এই কথা শুনে জয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ও তখন আমার হাতটা ধরে বলল, ভাবি, প্লিজ এমন বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো শুনে আমার মনটা আরও নরম হয়ে গেল। আমি জানি ও আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেবে। আমি তখন নিজেকে শক্ত করে বললাম, আমাদের দুজনকেই এটা মেনে নিতে হবে জয়, এটা আমাদের ভালোর জন্যই। আমি জানি আমার এই সিদ্ধান্তটা জয়ের জন্য খুব কষ্টকর ছিল, কিন্তু আমি জানতাম এটাই ঠিক। এই সম্পর্কটা চলতে থাকলে আমাদের সবার জীবন নষ্ট হয়ে যেত। আমি তখন জয়কে বোঝাতে শুরু করলাম যে আমাদের দুজনেরই এই বিষয়টাকে ভুলে যেতে হবে। ওকে পড়াশোনায় আরও। ওর এই কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি জানি আমি ওকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা যে সমাজের চোখে অপরাধ। আমি তখন নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তোকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি জয়, কিন্তু এর থেকে বেশি কিছু হতে পারে না। আমার এই কথা শুনে জয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ও তখন আমার হাতটা ধরে বলল, ভাবি, প্লিজ এমন বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো শুনে আমার মনটা আরও নরম হয়ে গেল। আমি জানি ও আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেবে। আমি তখন নিজেকে শক্ত করে বললাম, আমাদের দুজনকেই এটা মেনে নিতে হবে জয়, এটা আমাদের ভালোর জন্যই। আমি জানি আমার এই সিদ্ধান্তটা জয়ের জন্য খুব কষ্টকর ছিল, কিন্তু আমি জানতাম এটাই ঠিক। এই সম্পর্কটা চলতে থাকলে আমাদের সবার জীবন নষ্ট হয়ে যেত। আমি তখন জয়কে বোঝাতে শুরু করলাম যে আমাদের দুজনেরই এই বিষয়টাকে ভুলে যেতে হবে। ওকে পড়াশোনায় আরও বেশি মন দিতে বললাম, আর ভবিষ্যতে ওর জন্য যে ভালো কিছু অপেক্ষা করছে সে কথাগুলোও বললাম। জয় সেদিন আমার কথা শুনল,
কিন্তু ওর চোখে মুখে একটা গভীর বিষণ্ণতা লেগেছিল। সেদিন থেকে জয় নিজেকে আমার থেকে দূরে রাখতে শুরু করল। ও বেশিরভাগ সময় নিজের ঘরে থাকত বা বাড়ির বাইরে চলে যেত। আমার সাথে ওর আর সেই আগের মতো হাসি ঠাট্টা বা কথা বলা হতো না। আমাদের দুজনের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। এই দূরত্বটা আমাকে খুব কষ্ট দিত, কিন্তু আমি জানতাম এটাই আমাদের জন্য ভালো। কয়েক মাস পর জয় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অন্য শহরে চলে গেল। ও যাওয়ার আগে আমার সাথে দেখা করতে এসেছিল। ওর চোখে মুখে তখন একটা অন্যরকম দৃঢ়তা ছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি ঠিকই বলেছিলে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। আমি তোমাকে ভুলতে পারবো না, কিন্তু আমি নিজেকে সামলে নেব। ওর এই কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, ভালো থাকিস জয়, সব সময় ভালো থাকিস। জয় চলে যাওয়ার পর আমার জীবনে এক নতুন শান্তি ফিরে এলো। রফিকের সাথে আমার সম্পর্কটা আরও গভীর হলো। আমি নিজেকে এই চোরাবালি থেকে বের করে আনতে পেরেছিলাম। আমি জানি আমার জীবনের এই অধ্যায়টা হয়তো অনেকেই ভালো চোখে দেখবে না, কিন্তু আমি আমার ভুল থেকে শিক্ষা নিতে পেরেছি। এই ঘটনাটা আমাকে শিখিয়েছে যে আবেগ এবং ভালোবাসা যখন সমাজের সীমারেখা পেরিয়ে যায়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাই আমাদের সবারই নিজের আবেগ এবং ভালোবাসার প্রতি যত্নশীল হওয়া উচিত এবং সমাজের নিয়মকানুন মেনে চলা উচিত। এই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিলাম, কারণ আমি মনে করি এমন অনুভূতিগুলো লুকিয়ে রাখলে শুধু কষ্ট বাড়ে। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু এমন মুহূর্ত আসে যখন আমরা আমাদের আবেগের কাছে অসহায় হয়ে পড়ি, কিন্তু সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। যারা এই গল্পটা শুনলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের সাথে আমার জীবনের আরও কিছু গল্প ভাগ করে নিতে পারি। বিশ্বাস করুন, জীবনের প্রতিটি গল্পই আমাদের কিছু না কিছু শেখায়। আমার এই অভিজ্ঞতাটা আপনাদের হয়তো একটু হলেও সতর্ক করে দেবে যে সম্পর্কের বাঁধনগুলো কত ঠুনকো হতে পারে আর কত সহজে তা ভেঙে যেতে পারে। আবেগের বশে নেওয়া ভুল সিদ্ধান্তগুলো জীবনে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে তা আমি নিজের জীবনেই দেখেছি। তাই সবারই উচিত নিজেকে সামলে চলা আর সঠিক পথ বেছে নেওয়া। জীবনে অনেক চড়াই উতরাই আসবে, কিন্তু নিজেদের নীতি আর মূল্যবোধ থেকে বিচ্যুত না হয়ে পথ চলাটাই সত্যিকারের সার্থকতা।